হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা ভাই বলেন। জি মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই কি শরীর ভালো আছে আপনার? আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমারও লাগছে। আমার মেয়েরও জ্বর এসেছে কালকে। দোয়া করেন আল্লাহ সবার সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ মোহাম্মদ ভাই, মার্কেট তো কালকে আবার গড়িমসি করতেছে। এখন হুম। মার্কেট চিটাগং এর পার্টি ওনারা একটু আশাবাদী। ভাইয়াও আশাবাদী, ভাইয়ার বস 50-50। আপনার সাথে যেহেতু 2 দিন আমার কথা হয়নি, এখন আপনি কোন পজিশনে আছেন? মার্কেট কেন আশাবাদী হবেন? কেন আশাবাদী হবেন? আবার কেনই বা হবেন না? সবই একটা ধোঁয়াশার মধ্যে চলে আসছে। মার্কেট আরো আগেই ঘোরা উচিত ছিল। অ্যাটলিস্ট 4,800 এরকম জায়গাতেই। তারপরেও নিচে আমাদের একটা সাপোর্ট আছে 4,742। দেখেন এই সাপোর্টটা পাই কিনা। 89 200 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটা যদি না পায় তাহলে জি। পরে মার্কেট আসলে একেবারে নামায় 4,100-তে নামাই দিব আমি। ওই একটাই সাপোর্ট আছে, আর একটা ড্রাগনাল সাপোর্ট আছে। এইটা হচ্ছে 4,500, 4,500, 4,742, তারপরে 4,100। এগুলো হচ্ছে মার্কেটের শক্ত শক্ত সাপোর্ট। মার্কেট বহুত পড়ে গিয়েছে, মার্কেটের একটা কারেকশন আশা করছি। আর কারেকশন মানে কি? আপসাইড কারেকশন। জি। হুম। এখন আমাদের এই কারেকশনটা অনেক আগে থেকে আমরা বারবারই আশা করছি, কিন্তু একটা বড় পাইনি। এবারে অবশেষে আমরা পেতে যাচ্ছি বা পাচ্ছি ছোট ছোট। হুম। এইটা কেউ ওই সময়ে না বললেও আপনি বারবারই বলে এসেছেন, কিন্তু আমরা একটু দেরি করে পেলাম। প্রত্যেকবার হয়তো বা বলার সাথে সাথে পেয়ে যেতাম, এবার একটু দেরি করে পেলাম কারণ এক্সট্রিম পর্যায়ে পড়ে গেছে বলে মার্কেটও উঠাতে কষ্ট হয়েছে বা যে কোনো কারণ হোক। এখন অনেক এক্সকিউজ দিয়ে তারা এটাকে উঠাতে যাচ্ছে, বা বিনিয়োগকারীরা ভাঙচুর টাংচুর বা আন্দোলন সবকিছু। এখন চারিদিক থেকে অনেক পজিটিভ পজিটিভ নিউজ আসছে, মানে নিউজের গুললে হয়তো বা শেষ করা যাবে না, এতগুলো পজিটিভ নিউজ। গতকালকেও আমি যদি আপনাকে বলি 5-6টা একদম সহসায় বলে দিতে পারবো। যেমন আইপিওর বিষয়ে অনেকগুলো নীতিমালা প্রণয়ন হয়ে গেছে। ওই যে 50,000 টাকা জমা দেওয়া লাগতো, সেটা দেওয়া লাগবে না। আইপিওর মিউচুয়াল ফান্ডের কোঠা বা ইনস্টিটিউট জেনারেল ইনভেস্টরদের কোঠা একবারে অনেক বাড়ায় দিছে। মানে এখন যারাই করবে তারাই পাবে। তার মানে এই যে জুন চলে এসছে, আইপিও দীর্ঘ বছর ধরে বন্ধ আছে। আইপিও অ্যাকাউন্ট আমাদের হাউসেই কত, সারা বাংলাদেশে আইপিওর অ্যাকাউন্ট কত লক্ষ লক্ষ, এই অ্যাকাউন্ট গুলো সব বন্ধ হয়ে যেত। ঠিক এই সময় 11th আওয়ারে এসে আইপিওর এই জিনিসগুলো বলে দিল, 50,000 টাকা আপনাদের আর জমা দিয়ে আইপিও করা লাগবে না। মানে 50,000 জমা না, ওই যে শেয়ার কিনা লাগতো। তো যাই হোক, তারপর মিউচুয়াল ফান্ডের বিষয়ে খসড়া নীতিমালা দিয়ে দিছে ওরা। ওদের 70% যে ক্যাশ ডিভিডেন্ড দিতেই হবে বাধ্যতামূলক। আরো অনেক কিছু। এদিকে সবচেয়ে বড় যে কারণটা ছিল আমাদের এখন বাংলাদেশে, আমাদের চেয়ারম্যান সাহেবের পদত্যাগ, এটাও মোটামুটি একটা ফাইনাল করে ফেলছে তারা। যে ওই দিন শর্ট টাইম ঈদের আগেই নাকি তাকে চেঞ্জ করে দিবে। ফারুক আহমেদ সিদ্দিকী আগে যে যে চেয়ারম্যান ছিলেন, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারের এক সময়, উনি আসবেন। কে কে এখানে যাদের কে যাদের নাম, আসবে? কে আসবে? ফারুক আহমেদ সিদ্দিক। আমি আপনাকে ছবি পাঠাইতেছি গত পরশুদিনকে বোধহয় আপনার হোয়াটসঅ্যাপে। তো উনি এটা পরশুদিনকে বলছে আমাকে যে ইনি আসবেন, এটা মোটামুটি ফাইনাল। ওনাকে এতদিন চেঞ্জ করেনি কারণ উনি মানে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর বা আমাদের যে অর্থ উপদেষ্টা, ওনার খুবই ক্লোজ। হ্যাঁ, এবং উনি বারবার ওনার নামে খুব বড় বড় সুনাম গাইতো। এখন উনি যদি এইখান থেকে এইভাবে চলে যায়, এটা শুধু মাকসুদের জন্য খারাপ তা না, ওনার জন্য খারাপ, যেহেতু উনি এই জায়গাতে ওনাকে বসাইছিল। আলটিমেটলি ওনার ঘাড়েও পড়ে। তো যাই হোক, এখন সেটাকে দেখাবে। এবং এটা ডিজিএফ এও একটা গত 4-5 দিন আগে একটা রিপোর্ট দিছে, যেটা মাকসুদ আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, এতদিন পরে সে রিপোর্ট দিছে যে না, হ্যাঁ উনি দায়ী, এটার কারণে আমরা তদন্ত করছি, এবং তদন্তে সেই প্রতিবেদনে তার নাম উঠে আসছে। তো এখন আলটিমেট তাকে সরাই দিবে।
একটু মার্কেটটাকে ভালো করে তারপর তাকে আস্তে করে সরায় দিবে। সে পারিবারিক কারণ বা যে কোনো পার্সোনাল এক্সকিউজ দেখায়, সে নিজে পদত্যাগ করবে, তাকে বের করে দিবে না, সে পদত্যাগ দিয়ে চলে যাবে এরকম। এবং এটা গতকালকে বিকেল বেলা আমাকে নানাও বললো। আমিও যদিও পরশুদিনকে সবাইকে জানাইছি, কিন্তু উনি আমাকে কালকে জানাইছে। এটা অবশ্যই মার্কেটের জন্য একটা বড় খবর, মানে যেহেতু মার্কেটে সবাই চাচ্ছে। আর অন্যদিকে আপনার নির্বাচনী তফসিল ঘোষণা হবে হবে না এটা নিয়ে সবাই বসেছিল, এটাও কালকে আর্মি চিফ খুব কড়াকড়ি ভাবে বলে দিছে। এদিকে বিএনপিও উঠে পড়ে লাগছে, তাতে বোঝা যাচ্ছে নির্বাচন খুব দ্রুত গতিতেই ডিসেম্বরের ভিতরে হয়ে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। অর্থনৈতিকের আমাদের অবস্থা আরো ভালোর দিকে যাচ্ছে। ব্যাংকগুলা যে পজিশনে চলে গেছিল, ব্যাংকগুলো অর্থমন্ত্রী বলতেছে যে বেশ ভালো পজিশনে আগের থেকে উঠে আসতেছে। সেই হিসেবে শোনা যাচ্ছে যে ব্যাংকগুলো, আমাদের এনআরবি ব্যাংক বা যে ব্যাংকগুলো পড়ে গেছিল, এটার মেইন কারণ ছিল যে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা দিছে, সেই নীতিমালা অনুযায়ী তারা ডিভিডেন্ড দিতে পারবে না। হ্যাঁ, তো সেটার জন্য পড়তেছিল। এখন তারা বলতেছে যে আমরা কিছুটা নমনীয় হব। তাতে আশা করা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হয়তো বা এই বছর ওই কড়া নীতিমালা থেকে সরে আসতে পারে, এই বছরটা ছাড় দিতে পারে, তাতে আবার তারা ডিভিডেন্ড দিতে পারে, এরকম আশা করা যাচ্ছে। সবই হচ্ছে আশা। এই সবগুলো আশা আপনার দেয়া সাপোর্টের সাথে মিল খেয়ে যায়, যে এই সাপোর্টের কাছে চলে এসছে, মার্কেট ভয়ানক অবস্থানে পড়ে গেছে। এখন এই কোনো বানানো নিউজ দিয়া ছাড়া মার্কেটকে উঠাতে আমরা পারবো না, তাই বানানো নিউজ দিচ্ছে। এটা একটা কারণ হতে পারে। আর একটা হতে পারে, যেগুলো বলছে সেগুলো সবই সত্যি, মার্কেট তার বটম খুঁজে পেয়ে গেছে, এখন এইগুলো আসলেই কার্যকর হবে এবং মার্কেট এখান থেকে আস্তে আস্তে অনেক উপরে উঠে যাবে। এখন এই দুইটার ভিতরে কোনটা আপনি মনে করেন মামুন ভাই, যে এগুলো কি আসলেই আশার বাণী, মার্কেটকে জাস্ট সাপোর্ট থেকে উঠানোর জন্য একটা ছোট বাউন্স, নাকি রিয়েল এটা? তবে ভাইয়া আশাবাদী, কিন্তু ভাইয়ার বস আশাবাদী না। সে 50-50-তে আছে, যদিও সে অনেক শেয়ার কিনে ফেলছে। সে এসপি সিরামিক বেচে দিছে, বেচে দিয়ে সে কিনছে হচ্ছে এআইএল আর এসপিসিএল। আর নতুন যে টাকা ঢুকাইছিল সেই টাকা দিয়ে সে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিনছে অনেক। আর আলহাস টেক্সটাইল, এই চারটা শেয়ার তাদের কাছে আছে। আচ্ছা, এবার আসেন কথা বলি। জি মহোদয়, জি। আমাদের আমাদের মার্কেট সাপোর্ট ছিল 200 দিনের 200 দিনের ইএমএ 4742 এক্সপোনেনশিয়াল মুভিং এক্সপোনেনশিয়াল এভারেজ। মুভিং অ্যাভারেজ। তো 742 ওটা এখনো আছে। মার্কেট নাম ছিল 61। একেবারে 100% অ্যাকুরেসি দেওয়া সম্ভব না, আমি সবসময় বলি +-20 +-10 বা জি। 42-32ও হতে পারতো, 42-22ও হতে পারতো, এমনকি 4700 পর্যন্ত গ্রহণযোগ্য ছিল যদি উপরে ক্লোজ দেয় আবার। যাই হোক, তো এখন খুব কড়া ভাবে খেয়াল করে দেখতে হবে যে মার্কেট আসলে এই সাপোর্টটা পাচ্ছে কিনা। এই সপ্তাহে আর এই মাসে আর 5 কর্মদিবস আছে। কেমন? এই 5 জি। কর্মদিবস এবং আগামী এখানে আমাদের একটা আহ, যদি মার্কেট এই কয়েকদিনের মধ্যে 4850-এর দিকে ক্লোজ করতে পারে, তাহলে পরে একটা ভালো ক্যান্ডেল হয়। কেমন? প্রথম কথা। তা না হলে যদি মার্কেট এরকমই থাকে এবং পরের মাসে মানে জুন মাসে মার্কেট যদি 4742 ভেঙে যায়, তাহলে পরে আমরা একটু ঝামেলার মধ্যে পড়বো। খুবই ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গায় মার্কেট দাঁড়ায় আছে। 4742 আসলেই খুব শক্ত একটা সাপোর্ট। এই সাপোর্টে বাড়ি খাই মার্কেট খুব ভালো না হোক, অন্তত পক্ষে একটা আপসাইড কারেকশন আমি আশা করছি। আপসাইড কারেকশন কতটুকু? 200 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ পর্যন্ত আপসাইড কারেকশন। সেটা কত? সেটা 5110, 5141 অ্যাকচুয়ালি। কেমন? এ পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট আশা করছি আমি। এখন দেখা যাক কি হয়। মার্কেট নিয়ে আলাদাভাবে আর অত প্রেশার নিয়েন না, আপনি ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে মনোযোগ দেন। বুঝতে পারছি মহোদয়। আমাদের 110, 141, 150, 160
200, 250 এর ভিতরে অনেকগুলাই রেজিস্ট্যান্স আমাদের জানা আছে এবং আমরা ওইভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু এর আগেও কিন্তু বেশ রেজিস্ট্যান্স আপনি দিছিলেন, যেমন 4950, 4950 না, সরি, 4920, এটাও একটা বড় রেজিস্ট্যান্স। এবং রিসেন্টলি একটা দিছিলেন 493। তো এইগুলা কি থাকবে নাকি এইগুলা কি আপনি এখন মনে করতেছেন যে গতকালকে এগুলা? মার্কেটে রেজিস্ট্যান্স ছিল 4817, মার্কেট 4817 তেই বাড়ি খেয়েছে। আজকের জন্য মার্কেটে রেজিস্ট্যান্স থাকবে 4817। কেমন? আচ্ছা। আজকে ওটা ওই রেজিস্ট্যান্সে থাকবে 4817, ওই রেজিস্ট্যান্সটা বলবৎ থাকবে আজকের জন্য। জি। ওটা যদি পার করতে পারে তাহলে পরে মার্কেটকে আমরা তুলে নিয়ে যাব 4895। কেমন? আচ্ছা। জি। সুতরাং আগে দেখেন 4817 তে মার্কেট কি আচরণ করছে। ওকে, তাহলে 817, তারপর 893 যেটা ছিল, তারপর 920ও ছিল। তার মানে ছোট ছোট গুলো আপনি ইগনোর করে গেলেন অথবা বললেন না। 5110 এটাই হচ্ছে মেইন, 5141 এটাই হচ্ছে মেইন। অত সাপোর্ট রেজিস্ট্যান্স মনে রাখতে পারবে না, আমিও মনে রাখতে পারি না। কেমন? তা জি। কিন্তু দেখা গেল আমাদের মার্কেট দুর্বল থাকলে, যেমন অনেক সময় আপনি অনেক স্টকের গুলা বলেন না, বা বললেও আমি যেহেতু লিখে রাখি বলে আমার মনে থাকে, অথবা আমরা দেখতেছি যখন, তখন কিন্তু পরে দেখা যায় যে ঠিক ওই দুর্বল গুলোতে বাড়ি খেয়েই কিন্তু আমাদের মেইন গুলার কাছে আর যায় না। আমরা মেইন গুলার আশায় বসে থাকি বলে আমরা সেলও দিতে পারি না বা বাই দিতে পারি না। এরকম ঘটনা অনেক সময় ঘটে যেহেতু মার্কেট এখন দুর্বল। এই জন্য তাহলে আমরা 141কে মেইন ধরে রাখলাম, আর মাঝখানে যেগুলো আছে সেগুলোতে আমরা একটু কেয়ারফুল থাকবো। প্রচুর প্রচুর মাঝখানে প্রচুর রেজিস্ট্যান্স আছে। জি। মাঝখানে প্রচুর রেজিস্ট্যান্স আছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, দেখে যাক। বুঝতে পারছি। যাক, শেয়ারে চলে যায়। আমাদের প্রথমে আমাদের এনআরবি শেয়ারটা, এটা কালকের আচরণটা আমার ভালো লাগলো না। এখন জানি না কি অবস্থা। শোনেন, এনআরবি ব্যাংকের কিছু জি। ক্লাসিক ফরমেশন আমি আপনাকে দিই। হ্যাঁ, ক্লাসিক ফরমেশন জি। মানে কি, কিছু সাপোর্ট, কিছু রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো আমি আপনাকে দিই। এনআরবি জি। ব্যাংকের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনি মনে রাখেন। পয়েন্টগুলা জি। কম বেশি কিছু এদিক সেদিক করে নিন। 11 টাকার একটা পয়েন্ট আছে, 10 পয়সা এদিক সেদিক করে নিয়ে জি। এনআরবি ব্যাংক 11 টাকার নিচে খুব থাকলে পারে সেটা এনআরবি ব্যাংকের জন্য একটা ব্যাকওয়ার্ড পজিশন হয়। আচ্ছা, জি। এনআরবি ব্যাংকের আর একটা ব্যাকওয়ার্ড জায়গা হচ্ছে 11 টাকা 80 পয়সা, 12 টাকা, এই লেভেল। এই লেভেলের উপরে নিচে থাকলে পরে মার্কেটে এনআরবি ব্যাংকের অবস্থান কিছুটা নড়বড়ে হয়। আচ্ছা, হুম। এনআরবি ব্যাংকের আর একটা দুর্বল পয়েন্ট হচ্ছে 13 টাকা। 13 টাকা মানে কি, 12 টাকা 80 পয়সা, 12 টাকা 50 পয়সা থেকে 13 টাকা, এটা হচ্ছে এনআরবি ব্যাংকের আর একটা দুর্বল জায়গা। তো আমি আপনাকে তিনটা দুর্বল জায়গা দিলাম এনআরবি ব্যাংকের। এনআরবি ব্যাংকে আমরা ভালো, আচ্ছা, এনআরবি ব্যাংকের আর একটা দুর্বল জায়গা আছে, সেটা হচ্ছে 15 টাকা 20 পয়সা, এটা তো অনেক উপরে। তো জি। এনআরবি এই ব্যাংকটাকে অ্যাটলিস্ট 13 টাকা 80 পয়সা, 14 টাকার উপরে থাকা লাগবে। সেক্ষেত্রে আমরা এই শেয়ারটাকে আম, ভালো বলতে পারবো। আমি যদি ফিবোনাক্কির হিসাব ধরি, তাহলে পরে ফিবোনাক্কির হিসাবে 13 টাকা 80 পয়সা, 13 টাকা 50 পয়সা, এইটা হচ্ছে ফিবোনাক্কির একটা রেজিস্ট্যান্স। তো একটা শেয়ার যখন অনেকখানি নিচে পড়ে যায়, আমি দেখলাম হিসাব করে প্রায় 30% মতন শেয়ারটা পড়ছে, দেখি কতখানি পড়ছে প্রাইস রেঞ্জ যদি আমি ধরি, 35% শেয়ারটা পড়েছে। এত গভীরে পড়ার পরে এই বিভিন্ন জায়গাতে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। তো দেখা যাক শেয়ারটা শেষ পর্যন্ত কি করে। এটা নিয়ে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো একটু খেয়াল রাখি শুধুমাত্র। আশা করছি যদি এরকম হয় যে এই সপ্তাহে শেয়ারটা 12 টাকার উপরে উঠে গেল, তাহলে পরে আমরা এই শেয়ারটা নিয়ে আশাবাদী হব। আর এইটুকু আমি আপনাকে বলি, 1 টাকা তুলেন এই আজকে। তো আজকে উঠবে, আজকে একটা সার্কিট দরকার। মহল ভাই, 12 তারিখ, আজকে তো আপনার আজকেই আজকে লাস্ট দিন লাস্ট, সপ্তাহে। আজকে একটা সার্কিট দরকার। আজকে আজকে লাস্ট। আজকে রেজিস্ট্যান্স দিই আপনাকে। আজকে রেজিস্ট্যান্স দিলাম হচ্ছে 12 টাকা। 12 টাকা, তার মানে কালকে ক্লোজ হয়েছে 11 টাকা, কালকে শেষে মারছে 11 টাকা 10। আজকে সার্কিট দিলে আপনার এটা পার করতে পারে, এখন দিবে কিনা জানি না। এর আচরণ তো ভালো, আগের দিন সার্কিটের ভাব ছিল, কিন্তু কালকে আবার মেরে দিছে। কালকে মারার কারণটা ছিল মিডল্যান্ড, এ পুরো পুরো এ না, পুরো ব্যাংক
সেক্টরটাই অনুসরণ করতেছে হচ্ছে মিডল্যান্ড ব্যাংকে। মিডল্যান্ড ব্যাংক আসলে, এবং আপনার মানে আমাদের মামুদা দেখেন আপনি, আমি দেখতেছিলাম মিডল্যান্ড ব্যাংকের 26 টাকা 8 আনা ছিল একটা বড় ধরনের সাপোর্ট, ভাঙলে শেয়ার চলে আসবে সোজা 25 টাকা, না 24 টাকা 8 আনা, 23 টাকা 8 আনা, ওখান থেকে ভাঙলে চলে আসবে 20 টাকা 50 পয়সা। এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট ছিল 20 টাকা 50 পয়সা থেকে 21 টাকা। মিডল্যান্ড ব্যাংক পরশুদিনকে ইয়ে সত্ত্বেও, ওটা কি বলে, স্পট ক্যাশ টাকার বিনিময়ে ট্রেড হওয়া সত্ত্বেও ও 20 টাকা 8 আনাতে নামাইছে, অর্থাৎ তার সাপোর্ট না টাচ করে ওখান থেকে আবারও উপরে তার দুই রেজিস্ট্যান্স একবারে ক্রস করে চলে গেছে। গতকালকে সেই রেজিস্ট্যান্স গুলো রিটেস্ট করার জন্য নামছে কিনা আমি জানি না, বাট সে আবার নামলো। আজকে কিন্তু মিডল্যান্ড ব্যাংক বন্ধ। সেটা কিন্তু এনআরবি ব্যাংকের অপরচুনিটি হবে কিনা আমি জানি না, কারণ মিডল্যান্ড পড়ার কারণে এনআরবিও পড়ে যায়। আজকে যদি মিডল্যান্ড নাই, এনআরবি একাই মার্কেটকে লিড দিতে পারে। সেই হিসাবে ও কি করে। আপনি মিডল্যান্ড ব্যাংকটা কেমন মনে করতেছেন পুরো ব্যাংক সেক্টরের জন্য? অন্যদিকে আপনার ব্যাংক সেক্টরের কিন্তু সাপোর্ট ছিল 1450, সেখানে কিন্তু টাচ করছে, করেই ও উঠতেছিল আবার। ব্যাংক সেক্টর। জি, আমি বহু দেখছি ব্যাংক সেক্টর ছাড়া মার্কেটকে উঠাতে পারবে না। এটা আমার ব্যক্তিগত ইয়ে, ব্যাংক সেক্টরই লাগবে। আর ভাইয়াদের কাছে আমি শুনছি, ভাইয়ারা বলতেছে ব্যাংক সেক্টরে যতক্ষণ না ওই যে বাংলাদেশ ব্যাংকের নমনীয় নিউজ না আসে ততক্ষণ তারা ঢুকবে না। ব্যাংক সেক্টর নিয়ে দেখেন, ব্যাংক সেক্টর এখানে একটা ডবল বটম করার চেষ্টা করছে। আমি আপাতত 14 টাকা 40 পয়সা দিলাম হচ্ছে সাপোর্ট, 14 টাকা 40 পয়সা থাক। আর রেজিস্ট্যান্স যেগুলো দেওয়া ছিল সেগুলাই থাক, 15 টাকা 50, 16 টাকা আর 17 টাকা। ব্যাংক সেক্টর এখান থেকে ঘোরার সম্ভাবনা একেবারে যে নাই তা না, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, 1550, 16 কোনোভাবেই পারবে না। আর তারপর পার করলে 16 টাকা, সেটাই ছিল, ওইটাই থাকলো। মধ্যে মিডল্যান্ড ব্যাংক, এইটার অবস্থানটা কি? এটা কিনবো না, এটা জাস্ট আমরা আমাদের সেক্টরটা কোন মিডল্যান্ড দিকে ব্যাংক, যায় তার। মিডল্যান্ড ব্যাংকে যে আগামী সপ্তাহে একটা লোকাল বাধা দিব 25 টাকা 20 পয়সা, এটা নতুন করে দিলাম লোকাল বাধাটা। 25 টাকা 20 পয়সা, 25 টাকা 20 পয়সা, 25 টাকা 20 পয়সাটা দিব না, একটু অন্য জায়গাতে দেবো রেজিস্ট্যান্স। মিডল্যান্ড ব্যাংকের রেজিস্ট্যান্স 25 টাকা 20 পয়সাটা তুলে নিয়ে 24 টাকা 50 পয়সায় দিলাম। আচ্ছা 24 টাকা 50 পয়সা আর 26 টাকা 50 পয়সা, এই দুইটা রেজিস্ট্যান্স দিলাম। কেমন মিডল্যান্ড ব্যাংকের? আচ্ছা, এই সাপোর্ট কি কত থাকবে? সাপোর্ট আসলে এরকম মুভমেন্টের পরে সাপোর্ট দেওয়া কঠিন। মিডল্যান্ড ব্যাংকের সাপোর্ট, দুইটা সাপোর্ট দিব, 22-20 আর 19-80। 22-20 আর 19-80, আর উপরে 2450 ছাব্বিশ পার্টি পঞ্চাশ যদি প্রচন্ড অ্যাক্টিভ থাকে তাহলে শেয়ারটা 22 টাকা 80 পয়সা নিচে আর নামাবে না। গতকালকে 22 টাকা 80 পয়সা দিয়ে নামাইছে। পার্টি আপনি নিজেই বুঝতে পারবেন যে শেয়ারটা আসলে কোন দিকে যাচ্ছে। 22 টাকা 80 পয়সা নিচে নামে গেলে পরে মনে করবেন যে পার্টি দুর্বল হয়ে যাচ্ছে বা পার্টি চাচ্ছে না যে শেয়ারটাকে এখনই তুলবে। তো এই শেয়ার হুম, দিকে একটু খেয়াল রাখেন। ওকে। মাহমুদ ভাই, আমাদের চূড়ান্ত সাপোর্ট ছিল হচ্ছে 27 টাকা 80 থেকে 28 টাকা, এই লেভেলটা, ওইটা তো আছেই। ওটা তো এখন আর আগে 2650 ভাঙুক। হ্যাঁ, 27 টাকা 80 পয়সাটা মানে চূড়ান্ত রেজিস্ট্যান্স এখনো আছে। ওকে, ওকে, তাহলে গেল মাহমুদ ভাই। আমাদের একটু পুরাতন শেয়ার গুলোতে ঘুরে আসে মাহমুদ ভাই, ওই যে বিডি কম, কারণ এগুলো তো টাকা আটকে আছে, এগুলো না বের করলে আমরা সুইচ করতেও পারতেছি না। একবার নিজের অ্যাকাউন্টে সুইচ করে মহাবিপদে পড়ে গেলাম। আমি গোল্ডেন সন সব সেল করলাম, গোল্ডেন সন যে বারাটা দিল, হায় হায়। বিডিকম, বিডিকমের জি, ক্ষেত্রে বিডিকমের বিডিকমের রেজিস্ট্যান্স আছে, ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে 22 টাকা 50 পয়সায়। 22 টাকা 50 পয়সা পার করতে পারেনি। এই রেজিস্ট্যান্স না থাকলে হয়তো পারতো। তো আপনার কাছে যদি মনে হয় মার্কেট ভালো হবে বা জি, 47 টাকা কি 4742 এর সাপোর্ট পাবে মার্কেট, তাহলে পরে আপনি জি, এন্ট্রি দিতে পারেন। 60 একটা 10% এর প্রফিট পেয়ে যেতে পারেন। 23 টাকা 80 পয়সা যদি থাকে, 23 টাকা 80 পয়সা হুম, থেকে 24 টাকার মধ্যে কিছু শেয়ার সেল করে দিন। 25 টাকা পার করা শেয়ারটার জন্য কঠিন হবে। হুম, এক টানে তার মানে 23 টাকা 80 থেকে 25 টাকা। 25 টাকা 50 পয়সা আমি একটু আগায় দিলাম, 25 টাকা 50 পয়সা পার জি, করা সেটার জন্য কঠিন হবে। হ্যাঁ, এখানে আচ্ছা, ভলিউম আছে 25 টাকা 50 পয়সা। 25 টাকা 50 পয়সা পার হলে শেয়ারটাকে আমরা আরো উপরে তুলবো। তাহলে আপাতত আমাদের টার্গেট থাকলো 25 টাকা 50 পয়সা।
মার্কেট ভালো থাকার ঠিক সাপেক্ষে আছে, মাঝখানে 23 টাকা 80 পয়সা 24 টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট টেক করলে করতে পারেন। বুঝতে পারছি। তার মানে এটা ভালো পজিশনে আছে। আচ্ছা, গেল। আর মধ্যে ফুয়াং ফুড দুইটা রেজিস্ট্যান্স ছিল, একটা তো 1460 আর একটা ছিল 1590। 1460 কালকে বাড়ি খেয়ে গেছে, উম, যদিও খুব ভালো কাজ করছে, বাড়ি খেয়ে এসে পড়ে একেবারে শেষের দিকে শক্তি নিয়ে আপনি আবার লিখেন দেখলে বুঝতে পারবেন, তারপর টান দিয়ে উঠে গেছে আবার। তো আমার কাছে মনে হচ্ছে 1460 ক্রস করে যাবে। 2460 এটা খেয়াল রাখেন। 14। 1460 এটা খেয়াল রাখেন। 1460 এর পরে ট্রাকসাল রেজিস্ট্যান্স আছে 1580, 16 এই জায়গায়। কেমন, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা পার করতে পারলে আমরা মার্কেটকে মোটামুটি ফুয়াং ফুডকে তুলতে পারবো উপরে। অনেক বাধার এরপরও রেজিস্ট্যান্স আছে 17 টাকা 17 পয়সা, এগুলা রেজিস্ট্যান্স আছে, আমি এগুলা বাদ দিলাম। আপনাকে আমি দিলাম হচ্ছে 14 টাকা 60 পয়সা আর 16 টাকা, এই দুইটা রেজিস্ট্যান্স দিলাম। ওকে, গেল মধ্যে মাহমুদ ভাই। ঠিক ওর সাথে সাথে একটু ফুয়াং সিরামিকটা একটু দেখে দেন, ফুয়াং সিরামিক। ফুয়াং সিরামিক রেজিস্ট্যান্স 13 টাকা 50 পয়সা, ট্রাকসালো রেজিস্ট্যান্স 13 টাকা 50 পয়সা, 14 টাকা 50 পয়সা, এই দুইটা রেজিস্ট্যান্স পার করেন, ও এমনি এমনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে মাহমুদ ভাই, ডোমিনেজ চিটাগাং পার্টি অনেক কিনছে, আমাকে একটু জিজ্ঞাসা করতে বলছে। ডোমিনের স্টিল বিল্ডিং, জি। দেখেন একটা জিনিস প্রথমত মাথাতে রাখেন, সেটা হচ্ছে মার্কেট পড়তে 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 ভর্তা হয়ে গিয়েছে, বুঝছেন? এখন জি। মার্কেটের একটা 150-200 পয়েন্টের মুভমেন্ট আমরা সবাই আশা করছি, মানে মার্কেটের যে অবস্থা তাতে একটা 150-200 পয়েন্টের একটা বৃদ্ধি হবে বলে আমরা সবাই মনে করছি। যারা বুঝি মার্কেট তারাও মনে করছি, যারা বুঝি না মার্কেট তারাও মনে করছি। তো এরকম ক্ষেত্রে আহ, এই ধরনের শেয়ার গুলা কম বেশি প্রত্যেকটা শেয়ারই 10-12%-এর একটা গ্যাপ দিবে। কেননা পাবলিকের কাছে, সাধারণ পাবলিকের কাছে আমার মনে হয় না যে শেষের দশ হুম। পনেরো দিন কেনার মতন টাকা ছিল। বুঝতে এক্স্যাক্টলি, আর পারছেন? যাদের ছিল তারাও সাহস দেখায়নি। তাদের সাথে তারাও সাহস দেখায়নি, তারাও সাইড লাইনে ছিল। সুতরাং এই ধরনের শেয়ার জি। গুলোতে যারা কিনছে তারা উম, হয় লস করেই কিনেছে শেয়ার বিক্রি করে দিয়ে, অথবা ফোর্সের হুম। শিকার হয়ে শেয়ার গুলা ইনস্টিটিউশনাল পোর্টফোলিওতে গিয়েছে। সুতরাং এই জি। এই 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 150-200 পয়েন্টের মধ্যে বেশিরভাগ শেয়ারই আপনি 10-15%-এর একটা গ্যাপ পাবে যদি বৃদ্ধি পায়। এবার আসেন ডোমিনেজে। বুঝতে পারছি। ডোমিনেজ ফুয়াংফুরে যেমন দিয়েছিলাম কত 14 টাকা 60 পয়সা, ডোমিনেজে দিলাম জি। 11 টাকা 20 পয়সা। 11 টাকা 20 পয়সা আচ্ছা। থেকে 11 টাকা 50 পয়সা, এরকম একটা জায়গাতে গিয়ে সে প্রথমে বাড়ি খাবে, বাড়ি খায় পরের দিনকে থামবে। টাইনে 11 টাকা 50 পয়সা 11 টাকা 20 পয়সা পার হয়ে যাবে, হুম। এরকম সম্ভাবনা কম। তারপরে আচ্ছা। যদি 11 টাকা 50 পয়সা পার করতে পারে উপরের দিকে, তখন আমরা ডোমিনেসকে নিয়ে আপনার কিছু উপরে তুলতে পারবো, সেটা কোথায় সেটাও বলি। ডোমিনেজের অল প্রফিট মার্কেট যেখানেই যাক, আপনি অত দিকে তাকাবেন না, আপনি 13 টাকা 30 পয়সা থেকে 13 টাকা 50 পয়সার মধ্যে অল সেল করে দিবেন। 13 টাকা 30 পয়সা পার করার সাপেক্ষে আমরা তখন ডোমিনেসকে নিয়ে আরো অনেক উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো। আশা করি ক্লিয়ার হয়েছে। জি। 1120 থেকে 1150 আপাতত। যদি এটা পার করে সেক্ষেত্রে 1330-এ অল আউট। মহম্মদ ভাই, আমাদের পুরাতন শেয়ার বীজ হাজারি কথা ছিল 43-50 থেকে 45-এ সাপোর্ট পাবে, সেখানে আমরা সাপোর্ট পেতে দেখলাম। এখন 48-এ একটা সামান্যতম রেজিস্ট্যান্স আছে মাইনর, এটা পার করলে 53-54, এবং তারপরে তো অনেক উপরে। আমরা কোনটা ধরতে পারি? বিসিসিআই বহুত পড়া পড়েছে, সাপোর্টের জায়গা থেকেই জি। ঘোরার চেষ্টা করছে, আর একটু পড়লে পারে ভালো হতো, মানে 42 টাকাতে নামলে পারে পারফেক্ট হতো। ও 43 টাকা থেকে ঘুরছে আর কি। যাই হোক, হুম। 47 টাকা 30 পয়সা আজকের সাপোর্ট, মাথাতে রাখেন। জি। জি। ওহো, ও তো 47 টাকাতে ক্লোজ হয়েছে। 47 টাকা 30 পয়সা আজকের রেজিস্ট্যান্স। কেমন, আচ্ছা। জি। আমাদের প্রাথমিক টার্গেট 54 টাকা থেকে 57 টাকা, যে কোনো একটা জায়গা আপনি বেছে নিন। 55 টাকায় ধরে মাঝামাঝি দিলাম, 55 টাকা হচ্ছে আমাদের জি। 55 প্রথম টাকা। সাপোর্ট। থামেন, একটু দাঁড়ান। জি। উম,
55 টাকা আমাদের প্রথম সাপোর্ট। হ্যাঁ, 55 টাকা প্রথম সাপোর্ট। 55 টাকা পার করার সাপেক্ষে আমরা শেয়ারটাকে নিয়ে আর নতুন ভাবে দেখবো। মুভমেন্ট আশা করা যায় শেয়ারটাতে কোথায় নিয়ে যা শেষ করব, ওই 69 টাকা থেকে 72 টাকার মধ্যে প্রফিট অল আউট হয়ে যাবে। 69 থেকে 72 টাকা, ওকে, যেটা আগেও ছিল আমাদের। ওকে মাহমুদ ভাই, আরেকটা নিউজ আপনাকে বলতে ভুলে গেছি, বললাম না অনেকগুলো নিউজ আসতেছে, এগুলো কি আসলে আইওয়াশ নাকি রিয়েল এটা বলতে পারবো না, সেটা আমি জানি না, বাট আমি নিউজ গুলো বললাম। আরেকটা মনে পড়লো, সেটা হচ্ছে আম, যে সকল কোম্পানিগুলা জেড গ্রুপে কিছুদিন আগে চলে গেল, যেটা একটা খুব মানে আমাদের রিউমার ছড়াই গেছিল যে এই কোম্পানি জেডে চলে যাবে। হ্যাঁ, যেমন আফতাবে এরকম ঘটনা ঘটছে, অনেক শেয়ারে ঘটছে, জাস্ট আফতাবের কথাটা বললাম যেহেতু আমাদের ছিল। তো গতকালকে এরকম একটা সিদ্ধান্ত আসতেছে যে যে সকল শেয়ার গুলো ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্সের কারণে শুধু জেটে গেছে, যে ক্যাশ দিতে পারেনি, এই তো এটা যেহেতু কোম্পানির ফল্ট, তো এইটা আমরা কোম্পানির সাথে কথা বলতেছি এবং এইটা যাতে তাদের আবার রিভার্স করে দেওয়া হয়, এটা কোম্পানির সাথে আমরা বুঝবো, কোম্পানি জরিমানা হবে। তো এই ধরনের নিউজ গতকালকে ফেসবুকেও ছড়াই গেছে চারিদিকে, আজকে এই ধরনের নিউজের শেয়ার গুলা আশা করতেছি বাড়বে বেশ। তাহলে আফতাবটোটা 29 টাকা আমাদের একটা কেনার জোন ছিল, এই জায়গা থেকে পড়ে গেছে, আমি অনেককেই কিনাইছিলাম, তো আমরা কি 29 টাকা একবার পাবো রিটেস্টের জন্য, তাহলে কি সেল করে দিব কিনা? দাঁড়ান, তো বট্র দেখা যাচ্ছে না, 1 মিনিট লাইনে থাকুন। আস্তা বট্র আমি কতদিন ধরে মান্থলি ক্যান্ডেল না, আপনি ইয়া করবেন না, এটা রাখতে বলেন। হ্যাঁ, 29 টাকাতে কিছু প্রফিট টেক করা যায় ডেফিনেটলি। 3 টাকা একটা গ্যাপ, প্রায় 10% মতো। কিন্তু আমার যদিও এরকম নিউজ আসে তাহলে পরে আফতাবটো আশা করি আরো উপরে পাবে। আচ্ছা, সেক্ষেত্রে কি ওই যে 33 34 ওইটাই? উম, সেক্ষেত্রে আমরা আফতাবটোকে 33 34, তারপরে 40 এরকম জায়গাতে আস্তে আস্তে নিয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, তার মানে এটা এখনো ঠিক আছে যদি ওই নিউজটা আসে আর কি। ওকে, আফতা বড়টা গেল। মমতাই গোল্ডেন সান আমার নাই, বাট তারপরেও চিন্তা করতেছি যে শেয়ার নিয়ে না দেখাই ভালো। মানে এটা আপনার ছিল 2টা পয়েন্ট, চূড়ান্ত সাপোর্ট 10, কোনোভাবেই নামা ঠিক হবে না, আমরা 9 টাকা 80 নামতেও দেখলাম, কোনোভাবেই 11 পার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এবং ঠিক ওই 10 11-র মধ্যেই সে একটা ঘুরপাক খাচ্ছে। 10 টাকা ভাঙলে বুঝতে পারতেন কি হতো একেবারে। যাই হোক, এখন গোল্ডেন সানের ক্ষেত্রে শেয়ারটা আহামরি কোনো ভলিউম নাই। পাবলিকের ইন্টারেস্ট, যাই হোক, আরো ভালো হওয়া করা উচিত ছিল, যেখানে পড়েছে। 11 টাকা 80 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে, 12 টাকা 80 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে, 13 টাকা 30 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে, 14 টাকা 10 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে। তারপরে 15 টাকা পার করার সাপেক্ষে তাও এন্ট্রি দেওয়া যাবে না। 15 টাকা করার সাপেক্ষে তখন আমরা শেয়ারটাকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারবো। 16 টাকায় গিয়ে 15 টাকা রিটেস্ট করবে, তখন বাই দিতে হবে শেয়ারটা। আপাতত যদি বলেন যে কত দূর যাবে, তাহলে পরে মার্কেট ভালো হওয়া সাপেক্ষে 11 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্স থেকে আমি তুলে দিব। তুলে দিয়ে 12 টাকা 80 পয়সা আপনি ধাপ করে পাবেন একবার। 12 টাকা 80 পয়সাতে প্রফিট টেক করতে হবে। 12 টাকা 80 পয়সা থেকে কিছু কমলে পরে আবার বাই দিবেন, দিয়ে এরপরে বারে 13 টাকা 80 পয়সা আবার কিছু শেয়ার সেল দিবেন। আপাতত 12 টাকা 80 পয়সা টার্গেট। ওকে ওকে মোহাম্মদ ভাই, আমাদের জাস্ট 2টা স্টক, ভাইয়াদের সবচেয়ে জোরালো, ভাইয়াদের নিউজ গুলো ভালো হচ্ছে এখন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এআইএল, এই 2টা। ক্রিস্টাল নিয়ে আপনার পুরো বলা আছে একেবারে সুন্দরভাবে, আমার মুখস্থ আছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স 45 থেকে 47 একটা, না সরি 47 থেকে 48 একটা লেভেল, আর একটা লেভেল হচ্ছে 51, আর একটা লেভেল হচ্ছে একবারে 60 টাকা, আর একটা মাঝখানে দিচ্ছেন অবশ্য 54 55। ক্রিস্টাল ইন্স্যুরেন্সে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল আছে, বুঝছেন? 18ই মে তারিখে একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল আছে, ব্যাপক ভলিউম নিয়ে হয়েছিল, 12 মিলিয়ন ভলিউম, 12 লাখ ভলিউম হয়েছিল। এই ক্যান্ডেলটার লো হচ্ছে, এই 41 ক্যান্ডেলটার 70, লো হচ্ছে 41 টাকা 70 পয়সা। এই 41 টাকা 70 পয়সা একটা খুব শক্ত সাপোর্ট এই শেয়ারটার, কেমন? যে কালকে 41 90 নামাইছে, আমি দেখছি এটা। 41 টাকা 70 পয়সা একটা শক্ত সাপোর্ট। এই সাপোর্টটা ভাঙলে পরে খুব ভালো কিছু হবে না। আর
রেজিস্ট্যান্স হচ্ছে 44 টাকা। 44 টাকা পার করা মাত্র শেয়ারটা মুভ দিবে 46 টাকা 50 পয়সা দিয়ে একটু থমকাবে। 46 টাকা 50 পয়সা থমকানোর পরে শেয়ারটা যদি 46 টাকা 50 পয়সা পার করতে পারে তাহলে আমরা শেয়ারটাকে 55 টাকার দিকে নিয়ে যেতে পারবো। আল্লাহ মালুম। ওকে ওকে, যেহেতু তাদের নিউজ আছে এবং সেটা আমার কাছে ভালো লাগতেছে, এইটা খুবই মানে আমার আমার দেখার মতো স্ক্রিনের অনুযায়ী ভালো, এবং ভাইয়াদের নিউজও আছে। আর একটা হচ্ছে এআইএল, বিচ এআইএল, দুইটি একই লোকের কাছে আছে, একই ভাবেই তারা হ্যান্ডেল করে। বিচ হচ্ছে লিডার, আমার এনআরবি যেরকম বাড়ে মিডল্যান্ডের দিক তাকায়, এআইএল বাড়ে বিচের দিকে তাকায়। এআইএল কি হবে? এআইএল এর আপনার ওই 51 50 51 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, এটা পার করতে পারলে আমরা 63 টাকা নিয়ে যাবো এআইএল কে। ওকে, এটুকু একই পাইতে কথা। জি। এটুকু পাইতেই পারেন, 51 টাকা 52 টাকা পাইতেই পারেন। এবং পাওয়াটাই উচিত। 51 টাকা 52 টাকা পার করতে পারলে আমাদের নেক্সট টার্গেট 63 টাকা 30 পয়সা। 63 টাকা 30 পয়সা নেক্সট টার্গেট, 63 টাকা 30 পয়সা। আর সাপোর্ট মাহমুদ ভাই ওই যেটা ছিল 42 50 থেকে 45। ওটাই থাকলো সাপোর্ট। সাপোর্ট এখন একটু কমাই দিই, সাপোর্ট আমি দিই জি, এখন 42 টাকা 50 পয়সা। 42 টাকা 50 পয়সা। ওকে, গেল। মাহমুদ ভাই সবচেয়ে পছন্দ শেয়ার সিপাল। সিলভার কি দিয়েছিল, ক্যাশ দিয়ে ডিভিডেন্ড দিয়েছিল না নাকি? না, আমি ওইটা চিন্তা করছি, যদিও আমি চাই না যে এটা বাড়ুক। হ্যাঁ, কারণ আমার তো নাই। তারপরেও শেয়ারটা আমার কাছে, আমি অনেক জনকে কিনেছি এই শেয়ারটা। মানে না এই যে মার্কেটটা পড়লো, সিপাল কিন্তু কারো কোনো ক্ষতি করলো না, মানে না, এমন স্ট্রং ভাবে দাঁড়ায় আছে। আবার অন্যদিকে এটাও চিন্তা হয় যে সেটা বাড়তে পারতেছে না কেন, এত সুযোগ পাচ্ছে। এই শেয়ারটা কি ডিভিডেন্ড দিয়েছিল এবার? না, এটা ডিভিডেন্ড দেয়নি, দাঁড়ানো একটু দেখিনি আমি। কাল কাছে মনে হয় সিপাল জেড গ্রুপে গেছে হচ্ছে ওর ইয়ের কারণে, প্রোডাকশনের কারণে। প্রোডাকশন, এটা তো এটা তো এটা তো না ইয়াস। প্রোডাকশন না, সরি সরি, সিপাল গেছিল এজিএম করেনি তাই। ও 7% সিপাল ক্যাশ। এজিএম, সিপার সম্ভবত 7% ক্যাশ দিয়েছিল, দেখেন তো ভালো করে। 7% ক্যাশ দিছে সিপাল, 7% ক্যাশ। তাহলে তো এটাও তো ওই ক্যাটাগরিতে পড়ার কথা নাকি? এইটা ওই ক্যাটাগরিতে পড়ার কথা, এক্স্যাক্টলি, জি জি জি, এক্স্যাক্টলি ওই কারণে পড়ার কথা। কোয়ার্টার 3 পর্যন্ত দিছে, দিয়ে একটা মিনিট, ওরা দিছে 7% ক্যাশ, ওয়ান ইয়েতে দেখাইছে এই যে 7% ক্যাশ। হ্যাঁ, কোনো ডিসবাস, অবশ্য ওরা একটা জিনিস উল্লেখ করছিল যে যারা ডিসবাস করছে কিছু ডিসবাস করেনি। হ্যাঁ, এটা গতকালকে আমি এইটার ইয়েটাও দেখছি, প্রতিবেদনটা জিএসসি যে সাংবাদিক সম্মেলন করে এটা বলছে, এটা আমি শুনছি। তারা এইভাবে বলছিল, কিছু দিচ্ছে কিছু দেয়নি, তাদেরকে আমরা ধরবো, কেন তোমরা এই কাজ করলে, এটা তো বিনিয়োগকারীদের দোষ না, এরকম ভাবে বলছে। আর সিপাল তো টোটালি দেয়নি। আফতাবডও কিন্তু অনেক পোর্টফোলিওতে কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ড পাইছে, আবার অনেকে পায়নি, এরকম। তো সিপাল টোটালি দেয়নি। এখন ওরা যে ক্যাটাগরিটা ফেলছে সেই ক্যাটাগরি হিসেবে সিপালও পড়ে। সেপাল পড়ুক না পড়ুক, সেপাল আপনার ওই যে 42 টাকা 80 পয়সার একটা শক্ত রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। হুম। এই ইন্টারেস্টিং বিষয়ের উপরেও ভিত্তি করে ওই শেয়ারটা এখন এই শেয়ারটার এখন শক্ত সাপোর্ট হচ্ছে 42 টাকা 50 পয়সা। 42 টাকা 50 পয়সা ভাঙলে পরে এই শেয়ারটা মহা বিপদে পড়বে এবং আপনি যে নিউজ দিন কাম হবে না, বুঝতে পারছেন? আচ্ছা। 42 টাকা জি। 50 পয়সা ধরে রেখে শেয়ারটাকে বাড়াতে হবে। লোকাল একটা স্টপ লস 40 টাকা। 42 টাকা 50 পয়সা সব লোকাল একটা বাধা আছে 43 টাকা 80 পয়সা। এই লোকাল বাধা থেকে হুম। গতকালকে বাড়ি খেয়েছে, 43 টাকা 80 পয়সা পার করতে পারলে শেয়ারটা মুভমেন্ট হবে এবং 52 টাকা 53 টাকায় শেয়ারটা কিন্তু শেয়ার সেল দেওয়া উচিত। এবং যদি কোনো ভালো নিউজ আসে শেয়ারটাতে, সেক্ষেত্রে হয়তো কোনো এক সময় যারা শেয়ারটা নিয়ে লম্বা সময় আটকা পড়ে আছে 75। 75 থেকে 82-র মধ্যে শেয়ারটা কোনো এক সময় ওঠানামা করবে, এটা প্রত্যাশা আর কি, বাদ বাকি আল্লাহ জানে। জি, যাবে, এটা যাবে, এটা এটার ভয়ানক ভাব। আমি এই শেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যদিও কালকে 42 50-এর কাছে নামছে। শেয়ারটাতে এটা কোনো তো ভয় দেখায়। শেয়ারটাতে কোনো লেনদেন হচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, একদম ড্রাই হয়ে গেছে শেয়ারটা। আপনি গতকালকে না গত পরশুদিনকে দেখলাম যা ট্রেড হয়েছে, টোটাল 3 লাখ না কত ট্রেড হয়েছে, তার ভিতরে দেখবেন 2,25,000 একটা হাওলায় ট্রেড হয়েছে, তাহলে বাকি হলো ট্রেড কই? তিন ট্রেড লাখের হচ্ছে ভিতরে 2,25,000 একটা হাওলাতে ট্রেড হয়েছে। ট্রেড হচ্ছে না।
ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে। আচ্ছা মোহাম্মদ ভাই, আমাদের আরেকটা শেয়ারও এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যদিও শেয়ারটার আপনার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে ভালো লাগতেছে খুব। ভাইয়াদের এক সময়কার নিউজ, বাট এখন আর নিউজ নাই, সেটা হচ্ছে সাপোর্ট। এই শেয়ারটা সিপালের মতো ঘটনা ঘটাচ্ছে বারবার। পার্টি যে আছে এটা বোঝা যাচ্ছে, এটা কোনো সন্দেহ, কারণ 44 1.5 লাখ টাকা 2 লাখ করে ওপেন বাই। 44 টাকা 20 পয়সা যদি সিপাল পার করে, তারপরে আপনার পার্টি থেকে কেনাই না আপনার ক্লায়েন্টদেরকে, 44 টাকা 20 পয়সা ধরে রাখতে হবে এই মাসে, আগামী কয়দিন, এই আচ্ছা। আগামী সপ্তাহ 44 টাকা 20 পয়সা আর 42 টাকা 50 পয়সা, এই দুইটা সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট সাপোর্ট ওকে, সাপোর্ট আজকে সাপোর্ট পেরে যাবে সাপোর্টের ক্ষেত্রে ইনশাল্লাহ। বহুত ঝামেলা আছে শেয়ারটাতে। আমি আশিককে জি। বলেছিলাম সাপোর্ট, ও কিনেছিল, যে হুম। সাপোর্ট হচ্ছে 20 টাকা 50 পয়সা, শেয়ারটা 20 টাকা 20 পয়সা নামছিল, 20 টাকা 50 পয়সা ভাঙলে পরে সাপোর্টকে ঠেকানো যেত না, 17 টাকা 18 টাকায় নামে যেত। আর সাপোর্ট জি। হচ্ছে ভয়ঙ্কর স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স এর কবলে পড়েছে, বুঝছেন? এই জি। স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স গুলো, আপনার প্রথম রেজিস্ট্যান্স স্ট্রাকচারাল 21 টাকা 50 পয়সা, 21 টাকা জি। 50 পয়সা দিব না, কত দিব, 21 টাকা 60, 21 21 টাকা 70 পয়সা, এটা একটা স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স, বেশ ভালো রকমের শক্ত স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স, এটা পার করতে পারছে না এই ভালো মার্কেটেও। হুম। তারপরে ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে মোটামুটি 22 টাকা 60 পয়সা, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে 22 টাকা 60 পয়সা, 22 টাকা 60 পয়সা থেকে 23 টাকা করে এই রেজিস্ট্যান্স এর শেয়ারটার। হুম। লোকাল বাধা আছে 24 টাকা, সুতরাং 24 টাকা পার না করলে নো এন্ট্রি। আর এমনিতেও এন্ট্রি নাই, এই শেয়ারটা যেহেতু এত বাধা, 22 টাকা থেকে 24 হুম। টাকার মধ্যে 3-4টা বাধা পাচ্ছে, সুতরাং এই শেয়ারটাতে আপনি এন্ট্রি দিয়েন না, মুভমেন্ট হলে হোক। আচ্ছা, বুঝতে পারছি। 24 টাকা পার করলে তখন দেখা যাবে। ঠিক আছে অমল ভাই, এটা গেল। অমল ভাই, আর আর জাস্ট দুইটা শেয়ার, একটা হচ্ছে আলহাস টেক্সটাইল, ভাইয়েরা যেহেতু গতকালকে কিনছে, এটা কি ঠিক হবে নাকি না? অনেক বেড়ে আছে শেয়ার। আলহাজ কই, আলহাজ আলহাজ টেক্সটাইল কিনতে যদি চান কিনবেন, অসুবিধা নাই, এই শেয়ারটা সাপোর্ট পেয়ে আছে। আলহাজ টেক্সটাইল 132 টাকা ধাপ করে পাওয়া যেতে পারেন, 132 টাকার নিচে শেয়ারটাতে এন্ট্রি দিবেন না, ও 132 টাকা থেকে 119 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, বুঝতে পারছেন? হুম। 132 টাকা থেকে আচ্ছা। 119 টাকার সাপোর্ট, 132 টাকার রেজিস্ট্যান্স, এরকমই করতেছে। এই টোটাল মার্কেট ডাউন হয়েছে কিন্তু ও ডাউন হয়নি, ও এই জায়গাতে ঘোরাফেরা করতে ভালো কাজ করছে একটা। এই ধরনের শেয়ার গুলো আমার পছন্দ হয়। এই ধরনের একটা শেয়ার আছে জিকো বলবেন, যাহা করে ফাইন নেপালে ফুড। আছে। হ্যাঁ, যে হ্যাঁ, কেউ ফাইন ফুডও এরকম। তা, কারো কোনো ক্ষতি করেনি, শেয়ারটা 32 টু 19 এর মধ্যে ঘোরাফেরা 19। করছে, সুতরাং আপনি 32 পার না হলে এন্ট্রি দিবেন না। 32 পার হলে, আমার ধারণা শেয়ারটা 32 পার যদি ভালো হয় আর কি, নিউজ যদি ফলো করে, তাহলে শেয়ারটা 32 পার হয়ে 142 এ গিয়ে আবার 32 এ আসবে, তখন এন্ট্রি দিবেন। আপাতত এন্ট্রি দিয়েন না, দেখেন তাকায় তাকায়। 132 রিটেস্ট এমটি। জিকু বলপেন ওকে। শেয়ারটাও আমার ভালো লাগতেছে। জিকু বলপেন যদি আমি কিনতে বলছি না, ডেফিনেটলি 165 টাকা, আপনারই এক সময় নিউজ ছিল জিকু বলপেনে, আমি আপনাকে বলেছিলাম যে শেয়ারটা পার করতে পারবে না একটা সার্টেন লিমিট, জি। কত বলেছিলাম ঠিক খেয়াল নাই। তো এই জিকু বলবেন 165 থেকে 150 এর মধ্যে ঘোরাফেরা করছে, 65 পার হলে জিকু বলবেন হুম। এন্ট্রি কেউ ইচ্ছা করে নিতে পারে। বুঝতে ঠিক পেরেছি। আছে, আশা মহোদয়, করি। আমাদের একটা শেয়ার, মহোদয়, অবশেষে বেশ ভালো টান দিচ্ছে, ভালো মুভ দিচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখতেছেন? টেকনোট্রাক। টেকনো ড্রাগ আমি দেখলাম সেদিকে, টেকনো ড্রাগের রেজিস্ট্যান্স দুইটা দিব আপনাকে, হ্যাঁ? একটা রেজিস্ট্যান্স দিব জি। 29 টাকা 80 পয়সা, আর আরেকটা রেজিস্ট্যান্স দিব 31 টাকা 70 পয়সা। এই 31 টাকা 70 পয়সা পার না করলে টেকনো ড্রাগে এন্ট্রি দিয়েন না। এরপর মুভ আসবে, ওকে। 31 টাকা 70 পয়সা, এটা পাওয়া যেতেই পারে, তাই তো মহোদয় ভাই? এটা বল, যেতেই পারে। মহোদয় ভাই, সাপোর্ট অনেক নিচে ছিল, এখন যেহেতু একটু বাড়লো, একটু উপরে কি কোনো সাপোর্ট দিবেন? না, সাপোর্ট ওখানেই থাকবে 24 টাকা 90 পয়সা। 24 টাকা 90 পয়সা। হুম। জি মহোদয় ভাই, লাস্ট শেয়ার নাহি অ্যালুমিনিয়াম, এটা আটকে আছে, আমি তো আটকে আছি 23 টাকায় কিনা। 20 টাকা বলছিলেন যাবে, এটা কি কোনো চেঞ্জ আসবে? নাই অ্যালুমিনিয়াম ধূপ করে আপনি 20 টাকা 60 পয়সা পাওয়া যাবে। হ্যাঁ, ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে, 20 টাকা 60 পয়সা পাওয়া আচ্ছা। যায়। ওই ফুয়াংফুরের মতন সে একটা পরের দিনকে একটা থমকাবে,
এখন দেখেন আচ্ছা রংপুর আজকে পার করতে পারে কিনা ওইরকম, নাই ক্ষেত্রে ওইরকম পরের দিকে পার করতে পারবে কিনা এটা তখন তখন আলোচনা করা যাবে। আপাতত টার্গেট থাকলো 22 থেকে 20 টাকা 60 পয়সা। ওকে, 20 টাকা 60 পার করলে তখন সেক্ষেত্রে 23 যাবে কি যাবে না তখন দেখা যাবে, আপাতত 20-60। ওকে, ঠিক আছে মোহাম্মদ ভাই। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম।